আমরা যে ফলটা উৎপাদন করছি সেটা খেলে দেখা যাচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন যারা চাই আমার সন্তানটা নিরাপদ একটা খাবার খাক, মানুষ যাতে ক্ষুধায় মারা না যায়, সেই জন্য আমরা যে রাস্তায় হাঁটলাম সে রাস্তায় হেঁটে হ্যালো স্বাস্থ্য সচেতন বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আপনাদেরকে আজকে একটা গল্প শোনাই। গল্পটা হলো, প্রাচীনকালে মানুষ যখন কৃষি কাজ শিখলো তখন আস্তে আস্তে তারা বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালাতো যে কিভাবে আমার ফসলের উৎপাদনটা বেশি করা যায়। তো ওই সময় তো আপনার সবকিছুই প্রাকৃতিক, তো তারা বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতো। তো দেখা গেল যে তারা যদি গরুর গোবর, পাখির বিষ্ঠা, এই জাতীয় জিনিসগুলো জমিতে দেয়, মাটির উর্বরতা বেড়ে যায়, সেইখানে ফসল উৎপাদনের হার বেড়ে যায়। অবশ্য গোবর টবর এই জাতীয় জিনিসগুলো প্রাচীন মিশর, ভারতীয় এই রিজিয়নগুলোতে ব্যবহার করা হতো। আর রোমান ওই রিজিয়নটাতে মূলত তারা হাড়ের গুঁড়া, ছাই, এরপরে প্রাণীজ বিভিন্ন পচনশীল জিনিসপত্র এগুলো ব্যবহার করত। সেইখান থেকে শুরু করে আস্তে আস্তে যখন জনসংখ্যা বাড়তে লাগলো, মানুষের খাবারের চাহিদা বেড়ে গেল, আরো বেশি উৎপাদন করতে। এরকম করতে করতে মোটামুটি 1800 শতকের দিকে এসে মানুষ রাসায়নিক সারের আইডিয়াটা নিয়ে আসলো। 1840 সালে একজন সায়েন্টিস্ট যার নাম জাস্টিন ফর লিবিগ, তিনি প্রথম আবিষ্কার করেন যে গাছের জন্য তিনটা উপাদান অপরিহার্য। সেই তিনটা উপাদান হচ্ছে NPK, নাইট্রোজেন, ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম। সেইখান থেকে শুরু করে আস্তে আস্তে ইউরিয়া সার, তারপরে টিএসপি সার, এমওপি সার, ডিএপি সার সবগুলো আস্তে আস্তে আসলো, যাদের মূলত কাজ হচ্ছে ওই এনপিকে সরবরাহ করা। তো এইভাবে যখন মাটিকে বাহির থেকে এনপিকে দেওয়া হলো তখন আমাদের অনেক উপকার হলো, খাবার অনেক বেড়ে গেল, আমরা কিন্তু নিরাপদে সবাই খাবার পাচ্ছি। সাথে সাথে কিছু ক্ষতি হয়ে গেল, যে মাটির যে স্বাভাবিক ইকোসিস্টেমটা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে লাগলো। মাটি কিন্তু তার স্বকীয়তা হারায় ফেলতে লাগলো। দেখা গেল যে মাটিতে যদি আমি আর সার না দিই সেখানে আর মোটে উৎপাদন হচ্ছে না, মাটির উর্বরতা একবারেই নষ্ট হয়ে যাচ্ছে। মাটিতে যে অণুজীবগুলো থাকে তারা মরে যাচ্ছে, বাইরের পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাচ্ছে, যার কারণে আমাকে কেমিক্যাল, কীটনাশক, বালাইনাশক যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে হচ্ছে। সেই বালাইনাশকগুলোর ফলে আরো কিছু উপকারী অণুজীব মারা যাচ্ছে। এইভাবে পুরো ইকোসিস্টেমটা এই সময়ে এসে দেখা যাচ্ছে যে আমি আর কোনো কিছুই করতে পারছি না। এখন এসে মানুষ দেখলো যে আরে, আমরা যেটা ভালোর জন্য করেছিলাম, মানুষ যাতে ক্ষুধায় মারা না যায় সেই জন্য আমরা যে পদ্ধতিতে আবিষ্কার করলাম, যে রাস্তায় হাঁটলাম সে রাস্তায় হেঁটে আজকে আমাদের মানবদেহের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যে ফসলটা উৎপাদন করছি, আমরা যে ফলটা উৎপাদন করছি সেটা খেলে দেখা যাচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন একটা বড় ধরনের হুমকির মুখে পড়ে যাচ্ছে। তাহলে উপায়? তখন আবার গবেষণা শুরু হলো। প্রাচীনকালে যেই পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আমরা ব্যবহার করে দেখি, সেগুলোকে আরো কোনোভাবে মান বৃদ্ধি করা যায় কিনা, সেগুলোকে আরো আপগ্রেড করা যায় কিনা, সেইখান থেকে আরো নানা রকম গবেষণা করা হচ্ছে। তো সেই গবেষণার একটা ফসল হচ্ছে ভার্মিকম্পোস্ট। ভার্মিকম্পোস্ট এটা মূলত দুইটা শব্দ আছে ভার্মিকম্পোস্ট, একটা হচ্ছে ভার্মি, একটা হচ্ছে কম্পোস্ট। সোজা কথায় যদি বলি, ভার্মি মানে হচ্ছে কেঁচো, কম্পোস্ট মানে আমরা ছোটকালে কৃষি শিক্ষায় যারা পড়েছি তারা জানি যে কম্পোস্ট হচ্ছে কোনো কিছু পচে মাটিতে সার হিসাবে ব্যবহার করা যায় এমন কিছু। কেঁচোর মাধ্যমে যে সারটা উৎপাদন করা হয় সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট। কিভাবে উৎপাদন করে? এই উৎপাদন প্রক্রিয়ায় একটা বিশেষ ধরনের কেঁচো ব্যবহার করা হয়। দেশি কেঁচো দিয়েও হবে, কিন্তু সার উৎপাদন হারটা দেশি কেঁচোর কম। তো এইখানে বিশেষ একটা প্রজাতির কেঁচো আছে যেটার নাম আইসেনিয়া ফেটিডা, সেটা ব্যবহার করা হয়। আমরা দুধের ক্ষেত্রে যেমন দেখি ফ্রিজিয়ান গাভী, মুরগির ক্ষেত্রে দেখি লেয়ার মুরগি, সেরকম কেঁচোর ক্ষেত্রে আইসেনিয়া ফেটিডা। এই কেঁচোর মেন খাবার হচ্ছে গোবর। গরুর গোবর বলেন, মহিষের গোবর বলেন, মুরগির বিষ্ঠা বলেন। মুরগির বিষ্ঠাতে কিছু সমস্যা আছে, তারপরে ব্যবহার করা যায়। তো এই গোবরগুলো কেঁচো খায় এবং মল হিসাবে সার ত্যাগ করে, ঝরঝরে যে টেক্সচারের বস্তুটা ত্যাগ করে, সেটাই হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। কেঁচো সারটা কাদের জন্য দরকার? যারা নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই। মোটা দাগে এইটাই হচ্ছে অ্যান্সার। যারা চাই
যে আমার সন্তানটা নিরাপদ একটা খাবার খাক, আমি কিছু মানুষকে নিরাপদ খাবার সরবরাহ করব, আমি আমার নেক্সট জেনারেশনকে সুস্থ রাখতে চাই, তাদের জন্যই কিন্তু ভার্মি কম্পোস্টটা। আমরা অনেকেই নিরাপদ খাবার যোগান দেওয়ার জন্য আমরা বাড়ির ছাদে ছাদ কৃষির সাথে জড়িত। ছাদে দেখাচ্ছে যে 2টা পেয়ারা গাছ লাগাইলাম, 2টা ড্রাগন ফলের গাছ লাগাইলাম, 2টা শিমের গাছ লাগাইলাম, এভাবে মানে আমরা ছাদ কৃষি অনেকেই করে থাকি। সেই ছাদ কৃষিতেও কিন্তু অনেকে কেমিক্যাল সার ব্যবহার করছেন। ভাই, আপনার লাভ কি হইল? আপনি একটা নিরাপদ গন্তব্যে যাবেন, নিরাপদ থাকার জন্য আপনি অনেক ঘুরে 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 আবার ওই একই রেজাল্ট পেলেন, আপনার তো লাভ হইল না। যারা ছাদ কৃষি করে তাদের মূলত 2টা কারণে ভার্মি কম্পোস্টটা খুব বেশি উপকারী। 1 নম্বর হচ্ছে যে আপনি অর্গানিক খাবার উৎপাদন করতে গেলে সেখানে কেমিক্যাল কোনো কিছু ব্যবহার করা যাবে না। 1 নম্বর হচ্ছে স্বাস্থ্য সচেতনতা। 2 নম্বরে হচ্ছে আপনি যেহেতু অল্প মাটির মধ্যে কোনো ফল বা ফসল উৎপাদন করছেন, সেহেতু আপনি কেমিক্যাল সারটা যদি কম দেন, উৎপাদন অনেক কমে যাচ্ছে। আবার এটা যদি একটু পরিমাণে বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। আপনার একটা গাছে সার দেওয়ার কথা 50 গ্রাম বা 100 গ্রাম, সেখানে আপনি হাফ কেজি দিয়ে দিলেন, 250 গ্রাম দিয়ে দিলেন, তাও গাছের ক্ষতি হবে, গাছ ওই লোড নিতে পারবে না। কিন্তু আপনি যদি ভার্মি কম্পোস্ট দেন, আপনি যত বেশি দিবেন কোনো সমস্যা নাই, যেহেতু এটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিকভাবে যতটুকু দরকার হবে সে ততটুকুই নেবে, বাদ বাকিটা থেকে যাবে। তাহলে যারা ছাদ কৃষি করে তাদের জন্য এটা অনেক বেশি উপকারী। আর যারা নিরাপদ খাদ্য নিজেরা খেতে চায় এবং পরবর্তী জেনারেশন এবং মানুষকে খাওয়াতে চায়, তাদের জন্য এটা অনেক বেশি উপকারী। আমরা মূলত অর্গানিক জিনিসপত্র নিয়ে কাজ শুরু করেছি, নিজেরা সেই প্রতিশ্রুতি থেকেই ভার্মি কম্পোস্টটা শুরু করা, নিজেদের প্রয়োজন মেটাতে চাই এবং পাশাপাশি যদি কারো ভার্মি কম্পোস্ট প্রয়োজন হয় তাদেরকেও যাতে সরবরাহ করতে পারি, সেই উদ্দেশ্য থেকে ভার্মি কম্পোস্টের যাত্রাটা শুরু করেছি। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।